সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে জানেন না এমন মানুষ সারা ভারতবর্ষে নেই। দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া, ফাউন্ডিং ফাদার অফ ইন্ডিয়া, বিসমার্ক অফ ইন্ডিয়া, ইউনিফার অফ ইন্ডিয়া, এটসেট্রা। এমন কতগুলো নামে আমরা তাকে জানি, তাকে আমরা চিনি। তিনি একজন ভারতবর্ষের গ্রেট ফ্রিডম ফাইটার। শুধু তাই নয়, ভারত স্বাধীন হওয়ার পর ভারতকে ঐক্যবদ্ধ করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের যে অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীন হওয়ার সময়, তার আগে এই মানুষটি অনেকবার জেলে গিয়েছেন, তবু দমে যাননি, আবার ফিরে এসেছেন, সংগ্রামে যোগ দিয়েছেন এবং স্বাধীন হওয়ার পরও ভারতবর্ষকে টুকরো টুকরো হওয়ার হাত থেকে তিনি রক্ষা করে দিয়ে গিয়েছেন। সে কারণে তিনি আয়রন ম্যান অফ ইন্ডিয়া। তাহলে আজকে এই আয়রন ম্যান অফ ইন্ডিয়ার সম্বন্ধে আমরা কিছু তথ্য জানবো, খুব ইন্টারেস্টিং কিছু তথ্য, খুব সংক্ষেপে। আমরা সকলে জানি যে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর 1875 সাল, কিন্তু নয়, তিনি নিজের মুখে জানিয়ে গিয়েছেন 31শে অক্টোবর তার জন্মদিন নয়। যখন তিনি মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছিলেন, তখন স্কুলে জিজ্ঞেস করে তার জন্মদিনটি কী। সেই সময় তার মাথায় আসে 1875 সাল 31শে অক্টোবর, এবং ওটি তখন স্কুলে লিখে নেওয়া হয় এবং তখন থেকেই ওই দিনটিকেই সারা ভারতবর্ষের লোক তার ডেট অফ বার্থ হিসাবে জেনে আসছে। এটি ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আমি জানাবো। সর্দার বল্লভভাই প্যাটেল বিয়ে করেন মাত্র 16 বছর বয়সে এবং তিনি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন 22 বছর বয়সে। যখন তিনি বিয়ে করেন তখন তার বয়স 16 বছর, সালটি হচ্ছে 1891 এবং তার স্ত্রীর নাম হচ্ছে জাভারবা। তার ইচ্ছে ছিল ব্যারিস্টার হওয়ার, কিন্তু তার সে অর্থ ছিল না, সামর্থ্য ছিল না, খুব দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু তার ইচ্ছে তিনি মনে মনে পুষে রেখেছিলেন এবং পরবর্তী সময় তিনি অবশ্যই ইংল্যান্ডে গিয়েওছিলেন এবং তিনি ব্যারিস্টার হয়েও ছিলেন। যখন তিনি ক্লাস 9-10-এর ছাত্র, সেই সময় গুজরাটে প্লেগের আকার খুব ভয়াবহ আকার ধারণ করেছিল এবং তিনি সুস্থ অবস্থায় তার বন্ধুকে সাহায্য করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি নিজেও আক্রান্ত হন এবং তিনি সেই সময় আর বাড়িতে আসেননি। তিনি বাড়ি থেকে অনেক দূরে আশ্রয় নিয়েছিলেন যাতে বাড়ির লোকগুলো অন্তত সুস্থ থাকে। সর্দার বল্লভভাই প্যাটেল তার জীবনে অনেকগুলো বছর তার ফ্যামিলির থেকে দূরে ছিল। তখন তিনি একাই পড়াশোনা করতেন, তার বন্ধুদের থেকে বইপত্র ধার করে নিয়ে পড়াশোনা করতেন এবং পরবর্তী সময়ে তিনি তার স্ত্রীর সঙ্গে গুজরাটের গোধরাতে তিনি এক জায়গায় সেটেল হন। আগেই জানিয়েছি যে তার স্বপ্ন ছিল তিনি ব্যারিস্টার হবেন। সে কারণে মাধ্যমিক পাশ করার পরেই তিনি গুজরাটেই একটু আশপাশের অঞ্চল থেকে তিনি লয়ের উপর একটু ট্রেনিং করে নিয়েছিলেন এবং তিনি সেখানে ওখানকার গ্রাম্য যে কোর্ট ছিল সেখানে তিনি প্র্যাকটিস করতেন, গোধরাতে, বোরসাদে এবং আনন্দে, এই সমস্ত অঞ্চল তিনি ওখানে প্র্যাকটিস করে বেড়াতেন। 1909 সালে যখন তিনি কোর্টে প্র্যাকটিস করছিলেন, সেই সময় তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেওয়া হয়। তার স্ত্রী সেই সময়তে হসপিটালে ভর্তি ছিল এবং তিনি তখন ছিলেন ক্যান্সারে আক্রান্ত, আর সেই চিরকুটে লেখা ছিল তার স্ত্রীর মৃত্যু হয়েছে। তখন তিনি বিপক্ষের শুনানি শুনছিলেন, ফলে তিনি এক মুহূর্ত চিরকুটটিভাবে দেখলেন, দেখে পকেটের মধ্যে আবার তিনি ভরে রেখে দিলেন এবং বিন্দুমাত্র কোনো রকম কাউকে কিছু বুঝতে না দিয়ে তিনি পুরো সময়টি ওখানে তিনি কাটিয়ে গিয়েছিলেন এবং তার যা সেই সময়ের দায়িত্ব ছিল সম্পূর্ণটি পালন করেছেন। তারপরে তিনি কোর্ট জিতেছেন। সর্দার বল্লভভাই প্যাটেলের যখন বয়স 36 বছর, তখন তিনি যান লন্ডনে, পড়াশোনা করতে যান ল নিয়ে এবং সে সময় তিনি সেখানে 3 বছরের কোর্স, মানে 36 মাসের কোর্স 30 মাসে তিনি শেষ করে আবার ওখানে থেকে ভারতবর্ষে ফিরে আসেন এবং যখন তিনি ভারতবর্ষে ফিরে আসেন তখন তিনি পুরোপুরি ইংরেজ। তার তখন স্যুট বুট কোট লাগছে, মুখে সারাক্ষণ সিগার জ্বলছে, অর্থাৎ তখন তিনি আপাতমস্তক ইন্ডিয়ান স্টাইল ভুলে গিয়ে সম্পূর্ণভাবে ইংরেজি স্টাইল তিনি অনুকরণ করে নিয়েছেন এবং সেই সময়তে তিনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজও তিনি বলা প্রায় ছেড়ে দিয়েছিলেন এবং সবসময় ইংরেজিতেই কথাবার্তা বলতেন। যখন পরবর্তী সময় আবার দেখা হয় মহাত্মা গান্ধীর সঙ্গে, তখন তিনি গান্ধীর সঙ্গে থেকে আবার তিনি ফিরে আসেন ভারতীয় সংস্কৃতিতে এবং তিনি আবার ভারতীয় ভাষায় কথা বলা শুরু করেন এবং সিগার ছেড়ে দেন এবং তার সঙ্গে আরও পরবর্তী সময় তিনি ইংরেজদের মতন স্যুট বুট কোটটাই পরাও ছেড়ে দেন এবং একেবারে গান্ধী আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি খাদি বস্ত্র পরা শুরু করেন। খুব ছোটোবেলা থেকেই সর্দার বল্লভভাই প্যাটেল তাস খেলতে খুব ভালোবাসতেন এবং তিনি সেই তাস খেলায় এতটাই পারদর্শী ছিলেন যে তার থেকে বয়সে অনেক বড় বড় ছেলেদেরকেও তিনি তাস খেলায় হারিয়ে দিতেন গুজরাটের বিভিন্ন ক্লাবে গিয়ে এবং সেখানে হতো কলব্রিজ প্রতিযোগিতা, তিনি সেখানে নাম দিতেন এবং দূর দূর থেকে তাস খেলায় তিনি প্রাইজও নিয়ে আসতেন।
ইংল্যান্ড থেকে তিনি ফিরে আসেন 1913 সালে এবং ফিরে এসে তখন তিনি হন সেই আহমেদাবাদ শহরে তিনি সেটেল হন এবং তখন তিনি সেই শহরে একজন নামকরা একজন উকিল হন, একজন নামকরা ব্যারিস্টার হন তখন, এবং তার তখন চারিদিকে প্রসার, তার তখন চাহিদা রীতিমতো তুঙ্গে। তিনি জীবনে কোনোদিনও রাজনীতি করতে চাননি, তিনি চাননি কখনো যে তিনি হবেন একজন রাজনীতিবিদ, কিন্তু 1917 সালে তার বন্ধুদের জোরাজুরিতে তিনি সেখানকার আহমেদাবাদ শহরের মিউনিসিপ্যাল ইলেকশনে তিনি দাঁড়ান এবং তিনি জয়লাভও করেন এবং সেখান থেকে তিনি আস্তে আস্তে রাজনীতির আঙিনাতে ঢুকে পড়েন। প্রথম জীবনে সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীর যে আদর্শ তিনি একেবারে বিশ্বাস করতেন না এবং গান্ধীর যে নিয়মকানুন কাজকর্ম, তার যে কাজকর্মের ধারা গতিপথ, তিনি সেগুলো একেবারে অপছন্দ করতেন। একবার গুজরাটের একটি ক্লাবে এসেছিলেন মহাত্মা গান্ধী বক্তব্য রাখতে, আর তখন তিনি সবাই যখন বাইরে গিয়ে যখন ওই বক্তব্য শুনছে তখন তিনি ক্লাবে বসে বসে বন্ধুর সাথে বসে বসে তাস খেলছেন, এতটাই অবজ্ঞা করতেন। যদিও পরবর্তীকালে গান্ধীর সংস্পর্শে এসে তার এই ভুল ধারণাগুলো ভেঙে গেছে সম্পূর্ণভাবেই। 1917 সালে যখন মহাত্মা গান্ধী নীলকর সাহেব অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আন্দোলন শুরু করেন, সেই সময় থেকে সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধীর প্রতি আকৃষ্ট হন এবং তিনি তার সঙ্গে আন্দোলনে যোগ দেন এবং আস্তে আস্তে করে তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে তিনি আস্তে আস্তে করে জড়িয়ে পড়েন সেই সময় থেকেই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর সবার মতো ইনিও সমস্ত বিদেশি দ্রব্যকে বর্জন করা শুরু করেন। তিনিও সবার সাথে মিলে দোকানপাট লুট করেন, সমস্ত বিদেশি দ্রব্য জামাকাপড় সব রাস্তা ঢেলে তিনি পুড়িয়ে ফেলেন এবং তার সঙ্গ দেন। সেই সময় থেকে তিনি তার প্রতি এক প্রেম প্রবলভাবে জেগে ওঠে। যখন দ্বিতীয় গোল টেবিল বৈঠক চলছিল সেই সময় সেই বৈঠকটি ব্যর্থ হয় এবং তখন সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধী দুজনেই ছিলেন ইয়ার্ধা সেন্ট্রাল জেলে এবং সেই জেলে থাকার সময় কি হয়, সর্দার বল্লভভাই প্যাটেল সংস্কৃত জানতেন না কিন্তু মহাত্মা গান্ধী জানতেন। তখন জেলেই মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেলকে সংস্কৃত শিখিয়ে দেন এবং ওনারা একই সাথে 1934 সালে জেল থেকে ছাড়া পান। 1946 সালে যখন জাতীয় কংগ্রেসের অধিবেশন হয় সেই সময় 15টি রিজিওনাল কংগ্রেস কমিটির ভেতরে 12টি রিজিওনাল কংগ্রেস কমিটি চায় যে সর্দার বল্লভভাই প্যাটেল হোক এবারের প্রেসিডেন্ট। একমাত্র মহাত্মা গান্ধী সমর্থিত কমিটি ছাড়া বাকি কোনো কমিটি জওহরলাল নেহরুর নাম উচ্চারণ করেনি। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে জওহরলাল নেহরুর কথা চিন্তা করেই সর্দার বল্লভভাই প্যাটেল পিছিয়ে আসেন এবং জওহরলাল নেহরুকেই তখন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদটি দেওয়া হয়। অটো ভন বিসমার্ক যেমন জার্মানিকে একত্র করে নিয়ে একটা ভালো একটা দেশ গড়ে তুলেছিলেন 1860 সালে, ঠিক সেভাবে বল্লভভাই প্যাটেলও ভারতবর্ষকে স্বাধীন হওয়ার পর প্রায় 562খানা প্রিন্সলি স্টেটসকে একসাথে করে নিয়ে আজকের ইন্ডিয়া তৈরি করে দিয়েছেন। এই জন্য তো তিনি হচ্ছেন আয়রন ম্যান অফ ইন্ডিয়া এবং সেই সময়তে তিনি ছিলেন ইন্ডিয়ান আর্ম ফোর্সের কমান্ডার ইন চিফ ছিলেন। ভারতবর্ষের জন্য তার অবদান অনস্বীকার্য, অনেক তার অবদান সংখ্যায় গুণে শেষ করা যাবে না। তবুও এই মানুষটিকে ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অনার ভারতরত্ন দেওয়া হয়নি বহু দশক। অবশেষে 1991 সালে তার মৃত্যুর পরে তাকে দেওয়া হয় ভারতরত্ন উপাধি। 2014 সালে ভারত সরকার ঘোষণা করে যে তার জন্মদিন 31শে অক্টোবর দিনটি ন্যাশনাল ইউনিটি ডে অথবা রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হবে। 2018 সালের 31শে অক্টোবর ভারতবর্ষের তার স্মৃতির উদ্দেশ্যে তাকে সম্মান জানিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি স্ট্যাচু নির্মাণ করা হয়। সেই স্ট্যাচুর মূর্তি উদ্বোধন করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। এই মূর্তিটি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ মূর্তি, সর্বোচ্চ স্ট্যাচু এবং এই স্ট্যাচুটি তৈরি করা হয়েছে সবটাই প্রায় ব্রোঞ্জ দিয়ে এবং ডিজাইন করেছেন বিখ্যাত স্কাল্পচার রামভি সুতার। এরকম একজন জ্ঞানী গুণী মানুষ ইন্ডিয়াতে একসময় ছিল বলেই আজকে আমরা ইন্ডিয়ানরা একত্রিত আছি, আমাদের দেশটি আজকে একত্রিত আছে। এই সমস্ত মানুষদেরকে আমরা শতকোটি প্রণাম জানাই আমাদের ঐক্যবদ্ধ রাখার জন্য এবং আমাদের আজকের এই সুখের দিনটি উপহার দেওয়ার জন্য। আপনারা যদি আরও কোনো তথ্য পেয়ে থাকেন এমন আমাকে জানাবেন কমেন্টে, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো ওগুলো সংযুক্ত করে দেওয়ার। ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।